Welcome everyone. Welcome to Research Paper Writing course. আজকে আমাদের Research Paper Writing কোর্সের থার্ড উইকের সেকেন্ড লেসন। আমরা আগের লেসনে যা দেখেছিলাম কিভাবে রিসার্চ পেপারে টাইটেলটি লিখতে হয়, কি কি জিনিস আমাদের টাইটেল লেখার জন্য অ্যাভয়েড করতে হবে এবং কি কি জিনিস লিখলে আমাদের টাইটেলটি পরিমার্জিত হবে। সেই সাথে দেখেছিলাম কিভাবে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, কি ধরনের কিওয়ার্ডস আমাদের রিসার্চ পেপারে রাখা উচিত। আজকে আমরা রিসার্চ পেপার রাইটিং এর এই লেসনে যেটা দেখবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যে কোনো রিসার্চ পেপারের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আমি আমার পুরো রিসার্চ পেপারের কাজটিকে একটি ওয়েল ডিফাইন্ড সামারির মাধ্যমে তুলে ধরব। এখানে প্রথমে যে বিষয়টা আসে সেটি হচ্ছে এই যে আমি পুরো রিসার্চ পেপারের সামারি লিখবো, সেটা অবশ্যই খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর আমি লেখাটি শুরু করব। আমার অ্যাবস্ট্রাক্টে কিরকম হবে তার ধারণা আগে নিয়ে নিতে পারি আমরা এখান থেকে। অ্যাবস্ট্রাক্ট অবশ্যই 150 থেকে 300 ওয়ার্ডসের মধ্যে হবে। এখানে 150 থেকে 300 ওয়ার্ড বিভিন্ন ধরনের কনফারেন্স পেপার বা জার্নাল পেপারে তাদের টেমপ্লেটের সাথে দিয়ে দেয় যে 250 ওয়ার্ডের ভিতরে যেন আমরা অ্যাবস্ট্রাক্টটা রাখি। এখন এই অ্যাবস্ট্রাক্ট লেখার ক্ষেত্রে আমরা যদি 250-এর ক্ষেত্রে 260 হয়ে যায়, এর মানে যে অ্যাবস্ট্রাক্টটা রিজেক্ট হবে এরকম না, এটি খুবই সাধারণ হতেই পারে। কিন্তু আমরা যখন রাফ বা ড্রাফট লিখবো তখন 150 থেকে 300 ওয়ার্ডের মধ্যে আমরা অ্যাবস্ট্রাক্টটাকে রাখার চেষ্টা করবো। দেন আমাদের অনেকেরই একটু ভুল ধারণা থাকে যে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে আমার মেথোডোলজির সামারি। একদমই না। অ্যাবস্ট্রাক্ট মানে আমাদের মেথোডোলজির সামারি না, বরঞ্চ আমার পুরো রিসার্চ এর কাজ, ওভারঅল রেজাল্ট এবং আমার যে ফাইন্ডিং, পুরো গবেষণা সামারি বলা যেতে পারে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট অবশ্যই ওয়েল কম্পোজড হতে হবে। এখানে ওয়েল কম্পোজ বলতে যেটা বোঝাচ্ছে, আমি ফার্স্টে ওপেন রেজাল্ট লিখবো না, ফার্স্ট থেকে আসবো আমার রিসার্চটা কি বিষয়, আমার এখানে কি ধরনের কাজ হয়েছে, আমি কি ধরনের রেজাল্ট পেলাম এবং আমার রেজাল্ট অ্যানালাইসিস থেকে আমি কি বুঝতে পারছি। অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্স ওয়েল কানেক্টেড হতে হবে, ওয়েল কম্পোজড হতে হবে। দেন যে পয়েন্টটা আসে সেটা হলো স্পেসিফিক এবং ক্লিয়ার। রিসার্চ পেপার রাইটিং সবসময় স্পেসিফিক হয় এবং অ্যাবস্ট্রাক্ট, যেটি আমার পুরো গবেষণার কাজটাকে 150 থেকে 300 ওয়ার্ডসের মধ্যে রাখতে হচ্ছে এমন একটি লেখা, সেখানে অবশ্যই খুবই স্পেসিফিক ভাবে আমার গবেষণার কাজটাকে তুলে ধরতে হবে। সেই সাথে এটি অবশ্যই ক্লিয়ার হতে হবে। আমার রিসার্চ কাজ আমি যেটা করলাম সেটাকে ক্লিয়ার ভাবে উপস্থাপন করতে হবে। মাস্ট বি ওয়েল রিটেন। এখানে ওয়েল রিটেন বলতে যেটি বোঝাচ্ছে শুধু গবেষণার কাজ কি যে সুন্দরভাবে প্রকাশ করতে হবে লেখার মাধ্যমে একটি নয়, তার সাথে আমার যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেটাও যথেষ্ট ভালো থাকতে হবে। বিভিন্ন ধরনের যে সেন্টেন্স স্ট্রাকচার আমার সেগুলো মেনটেন করতে হবে, আমার যে গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি সেটাকেও বজায় রাখতে হবে, সেই সাথে আমি যা আগেই বললাম ওয়েল কম্পোজড হতে হবে লেখাটি। এসব মিলে আমাদের অ্যাবস্ট্রাক্ট। যে কোনো রিসার্চ পেপারের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে আমরা প্রথমে রিভিউয়ারকে দিই আমাদের রিসার্চ পেপারটি সাবমিট করি, সেখানে রিসার্চ পেপারটি কি দেখা হয় আমরা এখানে বলতে পারি। প্রথমে তারা আমার রিসার্চ পেপার টাইটেলটি পড়ে যে ফিল্ডের সাথে ম্যাচ করছে কিনা, দেন যেটা দেখা হয় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আমি পুরো রিসার্চ কি কাজটা করছি সেটা আমার একমাত্র অ্যাবস্ট্রাক্টের মাধ্যমে ফুটে ওঠে। তার মানে অ্যাবস্ট্রাক্ট এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাবস্ট্রাক্ট দেখে একজন রিভিউয়ার ধারণা করতে পারে তার পুরো কাজটা কি হচ্ছে। আর যদি অ্যাবস্ট্রাক্ট ভালো না হয়, অনেক সময় দেখা যায় যে পুরো পেপারটিকে পড়া হয় না দেখে। তার মানে আমরা যে আমাদের রিসার্চ পেপারের কাজটি লিখবো, আমরা যে পুরো কাজটি করছি এটাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট দিয়ে ভালো করে তুলে ধরতে হবে। এটা আমাদের প্রথম একটি কাজ। দ্বিতীয়ত অ্যাবস্ট্রাক্টের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে অ্যাবস্ট্রাক্টটা লিখবো সেই অ্যাবস্ট্রাক্টটা একদম রিডার বুঝতে পারছে কিনা। আমরা যে রিডারের কাছে পৌঁছাবো সেই রিডার আমার পুরো রিসার্চ পেপারটিকে পড়ার আগে অ্যাবস্ট্রাক্ট পড়বেন। অ্যাবস্ট্রাক্ট পড়ে সে ধারণা পাবে রিসার্চ পেপারে কি কি করা হয়েছে, তারপর সে পুরো পেপারটি করতে যাবে। তার মানে দুটো দিক থেকে যদি আমি চিন্তা করি, অ্যাবস্ট্রাক্ট
গুরুত্বপূর্ণ বিষয় যেটিকে আমার রিসার্চ পেপারটিকে ফুটিয়ে তুলবে। তার মানে এটি আমার প্রপার রুলস রেগুলেশন মেনটেন করে লিখতে হবে। এখানে যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, রিসার্চের ব্যাকগ্রাউন্ড থিম, অবজেক্টিভ অথবা প্রবলেম স্টেটমেন্ট, মেথড, রেজাল্ট, কনক্লুশন। এই পয়েন্টগুলো একটি অ্যাবস্ট্রাক্টে থাকা অত্যন্ত বাধ্যতামূলক। এখানে অ্যাবস্ট্রাক্টে থাকতে হবে বলতে আমি বোঝাচ্ছি না যে এইগুলো বুলেটিন পয়েন্ট হিসেবে লিখে তারপর আমি এটা লিখবো। আমার রিসার্চ পেপারে ওভারঅল এই পয়েন্টগুলো থাকতে হবে। এই যে জিনিসগুলো তার কিভাবে তুলে ধরা হচ্ছে আমার রিসার্চ পেপারে এই জিনিসগুলো থাকছে সেটা কি লেখা লাগবে। এই জিনিসগুলোকে যে পয়েন্ট করে লিখতে হবে বিষয়টা এমন না। প্রথমে আসে রিসার্চ ব্যাকগ্রাউন্ডের থিম। আমি যে বিষয়ে রিসার্চ করছি, অ্যাবস্ট্রাক্টে আমাদের কাজ হচ্ছে সে সম্পর্কে 1 থেকে 2 লাইন তুলে ধরা বিষয়টিকে। আমি কোন বিষয়ে রিসার্চ করছি, আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি কাজ করি, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে 1 থেকে 2 লাইন আমার রিসার্চ পেপার রিলেটেড একটা লাইন আমি দিয়ে শুরু করব, যেখানে আমি আমার পাঠককে একটি আমার রিসার্চ সম্পর্কে, আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা দিব। ঠিক গেল আমাদের প্রথম। দ্বিতীয়টি যেটা আসে রিসার্চ অবজেক্টিভ বা প্রবলেম স্টেটমেন্ট। আমরা অনেকেই এই জিনিসটি মিস করে ফেলি, যেখানে অনেকেই লেখা রিসার্চ পেপার রাইটিং সম্পর্কে ধারণা থাকে, একটি পেপার হয়তো পাবলিশ করে তারাও অনেক সময় রিসার্চ যখন অ্যাবস্ট্রাক্ট লেখে তখন তারা এই বিষয়টিকে হারিয়ে ফেলে। এটা বলতে বোঝানো হচ্ছে আমার রিসার্চের পারপাসটা কি। প্রত্যেকটা রিসার্চের একটি পারপাস থাকে, প্রত্যেকটা রিসার্চের একটা এইম থাকে। আমার সেই এইমটা কি, এই পয়েন্টে আমার এটিকেই তুলে ধরতে হবে। আমরা কোন পারপাসে রিসার্চটা করছি, কোন প্রবলেম সলভ করছে আমার রিসার্চটা, সেটাকে তুলে ধরতে হবে। এই গেল আমাদের দ্বিতীয় পয়েন্ট। তৃতীয়ত যেটা আসছে মেথড বা মেথোডোলজি। এখানে মেথড বলতে আমার রিসার্চ পেপারের যে পুরো মেথড সেটাকে কোনোভাবেই বোঝাচ্ছে না। অ্যাবস্ট্রাক্টের মেথড, আমার যে কোন পদ্ধতিতে আমি আমার প্রবলেমটাকে সলভ করলাম। এখন দেখা যায় একই ধরনের প্রবলেম একই রিসার্চ পেপারে একইভাবে সলভ করছে। আমার রিসার্চ পেপারে আমি কোন মেথডে করলাম এটাকে সলভ করলাম, কোন মেথডে আমি সলভ করছি এই মেথডটাকে এখানে তুলে ধরা। ওভারঅল আমার পুরো এক্সপেরিমেন্টের যে কাজটা সেটাকে স্বল্প কিছু লাইনে আমি তুলে ধরবো। এখন অনেকেরই মাথায় প্রশ্ন করে আমি কত লাইনের মধ্যে আমার অ্যাবস্ট্রাক্টটাকে রাখবো। এখানে বলে রাখা ভালো 2 থেকে 3 লাইন সবসময় হয়তো সম্ভব নাও হতে পারে পুরো কাজটাকে তুলে আনতে। সেক্ষেত্রে আমার 4 লাইন পর্যন্ত আমরা যেতে পারি সর্বোচ্চ মেথোডোলজি থেকে তুলে ধরার জন্য। এবং সেটি অবশ্যই আমি পুরো রিসার্চ পেপারে যেভাবে মেথোডোলজিটাকে বর্ণনা করবো তাহলে সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত একটা ভার্সন আমি এখানে লিখব আমার মেথোডোলজি। দেন আসে আমার রেজাল্ট। এটা প্রথমে সবাই খুবই ভালোভাবে ধারণা পাচ্ছে। রেজাল্ট বলতে বোঝানো হচ্ছে আনমার্কড রিসার্চ কাজ, কি ফলাফল পেলাম, কি ধরনের আউটকাম আমি পাচ্ছি আমার এক্সপেরিমেন্টটা শেষে, সেটাকে এখানে লিখতে হবে। সেটা কতটা ভালো আসছে সেটাকে এক্সপ্লেইন করতে হবে। দেন কনক্লুশন বলতে যেটাকে বোঝানো হয় আমার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং রিসার্চ পেপারে। রিসার্চ পেপার সম্পর্কে আমি কি অ্যানালাইসিস করলাম আমার রেজাল্টের পর, কি ধরনের ফাইন্ডিংস উঠে আসছে আমার এই রিসার্চ থেকে, সেটিকেই এখানে গুছিয়ে লিখতে হবে। এটি হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্টের লাস্ট স্টেপ। তো এই হচ্ছে আমার 5টা পয়েন্ট, যে 5টা পয়েন্ট আমার অ্যাবস্ট্রাক্টকে সমৃদ্ধ করে তুলবে। আমরা আবার একটু মনে করে, এখানে প্রথমেই থাকবে ব্যাকগ্রাউন্ড থিম, আমার প্রবলেম স্টেটমেন্ট, প্রথম আমার রিসার্চের অবজেক্টিভ, দেন থাকবে আমার মেথোডোলজি, এরপর রিসার্চের রেজাল্ট এবং কনক্লুশন। আচ্ছা, এবার আমরা দেখে নেব কি কি জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। স্টার্ট রাইটিং র্যান্ডমলি। আমি আগেই বলেছি আমি রিসার্চ পেপারের অ্যাবস্ট্রাক্ট লিখছি, এটা একটি ওয়েল ডিফাইন্ড সামারির মতো, আমার রিসার্চ কাজের সামারি। কখনোই আমি র্যান্ডমলি লেখা শুরু করবো না। প্রথমে আমি কি লিখতে চাই, যা একটু আগে আমরা স্লাইডে দেখলাম এই পয়েন্টগুলো থাকা বাধ্যতামূলক, সেগুলো চিন্তা করে আমি প্রথমে ভাববো আমি আমার রিসার্চ সামারিটা কিভাবে রিপ্রেজেন্ট করব, এরপর আমি লেখা শুরু করব। মিসিং দ্য প্রবলেম স্টেটমেন্ট, যেটা আমি আগেই বললাম আমরা অনেকেই প্রবলেম স্টেটমেন্টটাকে মিস করে যাই। ঠিক খুবই একটি ভুল কাজ, যেখানে আমার প্রবলেম স্টেটমেন্টই রিসার্চের মেইন পারপাস
সেটাকে মিস করা কখনো উচিত হবে না, ইনক্লুডিং ল্যাবরেটরি প্রসিডিউরস। আমরা যদি বিভিন্ন ধরনের ল্যাবরেটরি প্রসিডিউর ইউজ করে এক্সপেরিমেন্টটা করে থাকি, একেকজনের গবেষণা এক এক রকম হয়, খুবই সাধারণত সেক্ষেত্রে ল্যাবরেটরি প্রসিডিউর গুলো আমার এরকম সংক্ষিপ্ত একটি ভার্সনের মধ্যে না নাই শ্রেয় হবে। আমরা সেটাকে আমাদের যে মেথডলজি থাকবে সেখানে ব্যাখ্যা করতে পারি, কিংবা রিসার্চ সেকশনের প্রথমে এক্সপেরিমেন্টাল সেটআপে গিয়ে সেটাকে বর্ণনা করতে পারি। কিন্তু অ্যাবস্ট্রাক্ট হবে অবশ্যই পুরো কনসাইজ, যেখানে আমি খুবই লজিক্যাল জিনিসগুলো এখানে লিখবো, যেগুলো না থাকলেই নয়। ইররিলেভেন্ট টপিক, আমি আগেই বলেছি এটা 150 থেকে 300 ওয়ার্ডসের মধ্যে যদি বলতে যায় আমার একটা সামারি, সেখানে ইররিলেভেন্ট টপিক আমি কখনোই আনবো না। আমার রিসার্চ পেপারে অ্যাবস্ট্রাক্টটা পুরো একটা মানুষ ধারণা নেবে পুরো রিসার্চ পেপারে কি কাজ হয়েছে না, তো সেখানে ইররিলেভেন্ট টপিক এনে আমি আমার অ্যাবস্ট্রাক্টটাকে বড় করব না, কিন্তু ইলাবোরেট। এটাই আমি আমার অ্যাবস্ট্রাক্টকে খুব বেশি বড় করবো না। আমার যে অ্যাবস্ট্রাক্টের ওয়ার্ড লিমিট থাকে আমরা সবসময় চেষ্টা করব সেই ওয়ার্ড লিমিটটার মধ্যে রেখে আমার যে প্রয়োজনীয় কথা সেই কথাগুলোকে এখানে বলতে। এ পর্যায়ে আমরা কিছু এক্সাম্পল দেখে আসতে পারি। আমরা অ্যাবস্ট্রাক্টের কিছু এক্সাম্পল যেমন দ্য পাবলিশড পেপার। আমার কিছুক্ষণ সময় নেই, আমরা 2 মিনিটের মতো সময় নিতে পারি এই অ্যাবস্ট্রাক্টটাকে পড়ানোর জন্য। আমরা একটু চেষ্টা করে ভালোভাবে এই যে অ্যাবস্ট্রাক্টটাকে পড়ে আমরা শুরু করতে পারি। পড়তে পড়তে আমরা একটু মনে করে আমরা যে রিসার্চ পেপারের রুলস গুলো দেখেছি আমরা সেই রুলস গুলোকে মনে রেখে এই পেপারটা পড়বো। আমরা যারা পড়লাম সেগুলোর সাথে ম্যাচ হচ্ছে কিনা আমরা সেটাও দেখবো মাথায় রেখে। এবং এই রিসার্চ পেপারটা একটা ভালো জায়গায় পাবলিশ রিসার্চ পেপারের অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখেছে সেগুলো আমরা কি করবো দেখার চেষ্টা করবো। আমরা যে 5টা স্টেপ দেখেছিলাম আমরা চেষ্টা করবো সেই 5টা স্টেপের সাথে আমাদের এই অ্যাবস্ট্রাক্টটাকে মেলানো। আমরা একটু মনোযোগ সহকারে এই অ্যাবস্ট্রাক্টটা পড়ার চেষ্টা করি। আমাদের ইতিমধ্যে 1 মিনিট হয়ে গিয়েছে, এটা কিছু বেশি। আমার মনে হয় আমাদের সময় প্রায় শেষের পথে, আমাদের অনেকেরই পড়া শেষ হয়ে গিয়েছে। তাহলে আমরা এবার এটাকে বোঝার চেষ্টা করি আমাদের যে অ্যাবস্ট্রাক্টটা ছিল সেখানে কি কি বলা হয়েছে। আমরা এই অ্যাবস্ট্রাক্টটা যদি খেয়াল করি প্রথমেই দেখি অথর কি লিখেছেন যে তার রিসার্চ পেপার এখানে কি প্রেজেন্ট করছে সেটি তুলে ধরেছেন। পুরো কাজটাকে অ্যাপ্লাইনের মাধ্যমে তুলে ধরেছেন। পেইন্টিমা নিয়ে কাজ করেছেন, কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক দিয়ে সেটাকে সলভ করেছেন, মাল্টি স্কেল অ্যাপ্রোচ ছিল। দেন তিনি যেটা এখানে প্রেজেন্ট করেছেন সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ডিফারেন্স অফ আওয়ার প্রপোজাল উইথ রেসপেক্ট টু আদার টু প্রিভিয়াস ওয়ার্কের সাথে তার রিসার্চ পেপারটা ডিফারেন্সলি মানে তার কন্ট্রিবিউশন এখানে কি ছিল তিনি এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। দেন তার রিসার্চ পেপারটা কেন গুরুত্বপূর্ণ সেটা বলেছেন। রিসার্চ পেপার তার মেথোডোলজি কি ছিল, তিনি কি নিয়ে কাজ করেছেন। ফোকাস যে মেথড সেটা এমআরএনএস ছিল। 3টা টাইপ ছিল ক্যাটাগরি এখানে। 3 ধরনের ভিউজ ছিল, কোনো ধরনের প্রি প্রসেসিং সে ইউজ করেনি। মেথডটা পুরো বর্ণনা করলাম যদি বলতে পারি। দেন কয়টা ইউনিট নিয়ে কাজ করেছেন এটা বর্ণনা দেয়। এই ছিল তার ওভারঅল।
এই ছিল আমার। এখানে যদি আমরা ধরি এই পেজে আমরা এটা দেখতে পাচ্ছি। আমার যদি মনে করি আমি আপনারা কি ধরতে পেরেছিলেন যে এখানে কোনো যে ৫ টা পয়েন্ট আমরা আগে দেখেছিলাম সেই ৫ টা পয়েন্টের একটা পয়েন্ট এখানে মিসিং? হয়তো অনেকের সাথে মিলে যাবে আমার কথা যে হ্যাঁ, এখানে একটি পয়েন্ট মিস ছিল। আসলে এইখানে যে আমরা পুরোটা দেখছি আসলে এটা ছিল তার অ্যাবস্ট্রাক্ট। আমরা যতটুকু দেখেছিলাম সেখানে মেথড পর্যন্ত মিস্টেক ছিল। কিন্তু সেখানে আমার যে লাস্টে রেজাল্ট এবং কনক্লুশন এর মতো একটা লাইন সেটা ছিল না। এর আগের অবস্ট্রাক্টের ক্ষেত্রে আমরা আবার খেয়াল করি, এই অবস্ট্রাক্টটায় আমি রেজাল্ট সেকশনটাই মিস করে দিলাম। মিস করা মানে হচ্ছে আমার এখানে যে ফাইন্ডিংস, আমার রিসার্চ পেপারের ফাইন্ডিংস সেটা উল্লেখ হলো না। এটা একটা স্বয়ংসম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট বলা যায় না। এই অ্যাবস্ট্রাক্টে যে 97.3% অ্যাকিউরেসি এখানে দেখা যাচ্ছে ইয়েলো মার্ক করা, এটি হচ্ছে আমার রেজাল্ট সেকশনের একটি পার্ট। এই রেজাল্ট সেকশনটা উল্লেখ না করা পর্যন্ত আমি বলতে পারি না অ্যাবস্ট্রাক্টটা সুন্দরভাবে লেখা সম্পূর্ণ হয়েছে এখানে। এই ছিল আমার একটি অ্যাবস্ট্রাক্টের উদাহরণ। আমরা আরেকটি অ্যাবস্ট্রাক্টের উদাহরণ দেখতে পারি। একটু বড় মনে হচ্ছে। আমরা চেষ্টা করব 2 মিনিটের মধ্যে আবার এই অ্যাবস্ট্রাক্টটা করা। ঠিক আগের মতোই আমরা পড়া শুরু করব। পড়তে, পড়তে আমরা মনে রাখবো। ১ম থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়বো এবং পড়তে, পড়তে মনে রাখবো যে আমরা যে ৫ টা পয়েন্ট দেখেছিলাম আগে, যেগুলো আমার অ্যাবস্ট্রাক্টে একদম থাকতেই হবে। আমরা দেখব সেই জিনিসগুলো এই অ্যাবস্ট্রাক্টে আছে কিনা। আমরা একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করি। কিছু অনেকের হতে পারে যে এই যে লেখাগুলো সেগুলোতে তার একদমই আইডিয়া নেই। কিন্তু আমার মনে হয় রিসার্চ পেপার পড়তে গেলে আপনি বুঝতে পারবেন যে এখানে যেগুলো আমার মেইন ফাইন্ডিংস রিসার্চ পেপারের সেগুলো সেই অ্যাবস্ট্রাক্টের ৫ টা স্টেপ আছে কিনা সেটি বোঝা খুব দুর্বোধ্য হবে না আপনার জন্য। সেগুলো বুঝতে পারলেই হবে। আমার ভিতরের যে কাজ রিসার্চ কাজটা আমাকে এখানে বুঝতে ইচ্ছে না। রাত মানে প্রায় শেষ। আমাদের সময় প্রায় শেষের দিকে। ওকে, এবার তাহলে আমরা দেখে নেই এই রিসার্চ পেপারটা কি বলতে চেষ্টা করেছেন। আমার মনে হয় সবার এখানে রিসার্চ পেপারটা পড়া শেষ এবং আমরা যে আগে ৫ টা পয়েন্ট দেখেছিলাম যেগুলো আমাদের রিসার্চ পেপার অ্যাবস্ট্রাক্টে থাকতে হবে, সেগুলো মনে, মনে ধারণা করেছে যে হ্যাঁ, এই রিসার্চ পেপারে এই জিনিসগুলো আছে। আমি একটু দেখে আসি। এই যে রিসার্চ পেপার অ্যাবস্ট্রাক্ট তার মেইন পেপারটা থেকে দেখে আসি। এই পেপারটা ছিল এই জার্নালে এই পেপারটাই ছিল অ্যাবস্ট্রাক্ট আমরা একটু আগে দেখছিলাম। তার টাইটেলও আমরা দেখেছি এর আগের ক্লাসে। এই সেই রিসার্চ পেপারের অ্যাবস্ট্রাক্ট। এখন আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি বলা হচ্ছে আসলে। ফার্স্টে যে আমরা ২ টো লাইন দেখেছিলাম সেটা আমার ব্যাকগ্রাউন্ড ছিল। এরপর যে লাইনগুলো ছিল সেটা আমার রিসার্চ এইম বা রিসার্চ অবজেক্টিভ বোঝাচ্ছে। এরপর আমি আমার মেথোডোলজিতে লিখলাম, কিভাবে আমি আমার কাজটা করেছি, কি জিনিস ছিল। দেন আমার কি ফাইন্ডিংস ছিল রিসার্চ পেপারে। আমি আমার কি ফাইন্ডিংস পেলাম রিসার্চ শেষে সেগুলোকে তুলে ধরলাম। দেন লাস্টে কনক্লুশন যেখানে আমি লিখলাম যে আমি অ্যানালাইসিস করে পাচ্ছি। একদম আমার রিসার্চ শেষে আমার অ্যানালাইসিস কি বলছে আমার রিসার্চটা নিয়ে, আমার ফাইন্ডিংস কি ওভারঅল, আমার ক্লিয়ার কনসেপ্টটা কি আমার রিসার্চ পেপারে সেটাকে তুলে ধরা হয়েছে। তার মানে পুরো যে আমরা
অ্যাবস্ট্রাক্টটা পড়লাম, পড়ে আমার মনে হয় আমাদের সবারই এরকম একটা ধারণা হয়েছিল যে আমার যে মেইন পার্ট গুলো এরকমই ছিল সে রিসার্চ পেপারে এবং আমাদের সাথে মিলে গেছে। আমি এতটুকু আশা করতেই পারি। এভাবে আসলে আমাদের অ্যাবস্ট্রাক্ট হয়। সেক্ষেত্রে আমি আবার একটা কথা মনে করি, আমি যে বললাম আমাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ড, রিসার্চ অবজেক্টিভ, একটা অ্যাবস্ট্রাক্টে যে এরকম পয়েন্ট করে জিনিসগুলোকে লিখতে হবে ঠিক এরকম না। মানে এই জার্নালের ফরম্যাটটা এরকম ছিল, তাই এভাবে লিখতে হয়েছে। কিন্তু সবসময় এরকম থাকবে না। ঠিক আগের জার্নালটাই যদি আমি দেখি, ডিপ লার্নিং অ্যাপ্রোচ রুটেন টু ক্লাসিফিকেশন এন্ড সেগমেন্টেশন ইউজিং এ মাল্টি স্কেল কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক। এক্ষেত্রে যদি আমরা ট্র্যাক্টরটাকে দেখি, সেখানে অ্যাবস্ট্রাক্টটাকে এভাবে লেখা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্টটাকে এভাবে লেখা হয়। সব জিনিসগুলোই আমার থাকবে, কিন্তু আমি একটা প্যারার মধ্যে লিখবো। ওকে, আমরা অ্যাবস্ট্রাক্ট সেকশনটা নিয়ে ডিটেইলস দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট সেকশন আমাদের কি থাকবে, কি জিনিস আমাদের ইনক্লুড করতে হবে, আমাদের ওয়ার্ড মিনিটস কিরকম থাকবে। এখন আর কিছু জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে when we should write the abstract section। আমাদের মাথায় কিন্তু প্রশ্নটা আসে, এই যে এতগুলো সেকশন একদম প্রথমে দেখলাম আমরা একটা রিসার্চ পেপারে কি ধরনের সেকশন থাকে। অ্যাবস্ট্রাক্ট সেকশনটা কিন্তু প্রথম, টাইটেল, কিওয়ার্ডস, দেন অ্যাবস্ট্রাক্ট। এর মানে কি অ্যাবস্ট্রাক্ট সেকশনটা আমাদেরকে সবার প্রথমে লিখতে হবে? অ্যাবস্ট্রাক্ট সেকশনটা আমরা কখন লিখবো এটা কিন্তু আমাদের জানার বিষয় না। অ্যাবস্ট্রাক্ট সেকশনটা প্রথমে দেখলেই যে প্রথমে লেখা লাগবে এরকম না। এখানে বিভিন্ন ধরনের মতভেদ থাকে, যে একেকজন হয়তো এক একভাবে লিখতে বলছেন, তাদের মতামত দিচ্ছেন। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে প্রথমে সেকশনটা দেখেই প্রথমে লিখতে হবে এমন না। সবচেয়ে বেশি ভালো হয় কিংবা অনেকে যেটা সাজেস্ট করে থাকেন সেটা হচ্ছে কি, আমরা যখন আমাদের মেথোডোলজি সেকশনটা লিখে ফেলবো, রেজাল্ট সেকশন লিখে ফেলবো, তাহলে মেথোডোলজি এবং রেজাল্ট সেকশনে কিন্তু আমাদের ওভারঅল যে আমাদের রিসার্চ টপিকটা সেটা কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। পুরো মেথোডোলজি লেখা শেষ, আমার রেজাল্ট সেকশনে আমার রেজাল্ট এবং বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, ইভালুয়েশন কি হবে দেখানো হয়ে যাবে। আমি যদি চাই তারপরে অ্যাবস্ট্রাক্টটা লিখলে কিন্তু অনেক বেশি প্রিসাইজ বা পারফেক্ট ভাবে বলা যায়। এছাড়াও আমরা যদি চাই তাহলে পুরো পেপারটা লেখার পরও আমরা অ্যাবস্ট্রাক্ট সেকশনে লিখতে পারি। কারণ কি অ্যাবস্ট্রাক্ট সেকশন কি আমার ওভারঅল যে কাজ পুরো পেপারে, পুরো রিসার্চের সেই কাজটারই একটি অংশ, যেটাকে আমি সংক্ষেপে লিখছি। তারপরে এর মধ্যে বিভিন্ন ধরনের পার্টস রয়েছে আমি দিচ্ছি। তার মানে এটা আমরা কখন লিখবো? আমাদের যখন ওভারঅল রিসার্চের কাজটা শেষ হয়ে যাবে তখন চাইলে লিখতে পারি পুরো পেপারে। এই ছিল আজকে আমাদের মোটামুটি পুরো ক্লাসে অ্যাবস্ট্রাক্টের ক্লাস। আমার মনে হয় যথেষ্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলো আজকে আমরা দেখতে পেলাম। একটা অ্যাবস্ট্রাক্টে কি থাকতে হবে, কি জিনিস মনে করে আমাকে অ্যাবস্ট্রাক্টটা লিখতে হবে এবং আমার কি জিনিস অ্যাভয়েড করে দিতে হবে। লাস্ট আমরা কিছু এক্সাম্পল দেখলাম যে আমার অ্যাবস্ট্রাক্টটা কিরকম হবে। তো সামনের ক্লাসগুলোতে আমরা যে বাকি স্টেপগুলো আমার রিসার্চ ফরম্যাটে সেগুলো দেখবো। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।